নমস্কার, আমি মিসেস মহুয়া দত্ত। আজকে আমি আপনাদের পড়ে শোনাব রীমা মুখোপাধ্যায়ের লেখা গল্প শখ। ওহ ও মাই গড! মনে মনে প্রায় আর্তনাদ করে উঠল মৌনি ওরফে মৌ। শেষ অবধি এর পাশেই সিটটা পড়ল। অসহায় চোখে পুরো প্লেনটায় একবার চোখ বোলালো সে। একটা সিটও খালি নেই। অগত্যা নিমেষ শরবত খাওয়ার মতো মুখ করে ব্যাগটাকে উপরের খোপে ভরে দিয়ে সে বলল, এক্সকিউজ মি। জানালার পাশে বসে বাইরের চমৎকার সূর্যাস্তের শোভায় মনকে আবিষ্ট করার প্রাণপণ চেষ্টা করছিল মৌ। এরকম অভদ্র লোক কোনো দিন দেখেনি ও। একটা মেয়ে নিজের সিটে ঢুকে বসতে চাইলে যে সামান্য ভদ্রতাটুকু দেখিয়ে সরে গিয়ে বা বেরিয়ে এসে তাকে ঢোকার সুবিধা দেওয়ার প্রয়োজন, সেই স্বাভাবিক সৌজন্যবোধটুকুও এর নেই। মোবাইলে এমনই বুঁদ হয়ে আছেন যে তার বারবার এক্সকিউজ মির পরেও নিজের সিটে একটু ঢুকে বসা ছাড়া দৃকপাতও করেননি তিনি। অগত্যা অতি কষ্টে নিজের জানালার ধারে সিটে পৌঁছতে পেরেছে মৌ। তারপরেও কি শান্তি আছে? সেই যে এয়ারপোর্টের লাউঞ্জে তার পাশের চেয়ারে বসে ব্যাপারটা শুরু হয়েছিল, প্লেনেও তার বিরতি নেই। সিনিয়র সিটিজেন বলে কথা। কিছু বলতে গেলেই তো এরা এমন ভাব করেন যেন কম বয়সীদের কোনো সহবত জানাই নেই। কিন্তু এভাবে পাবলিক প্লেসে হেডফোন ছাড়া এমন ভলিউমে মোবাইলে মেলোড্রামাটিক সিরিয়াল দেখাটা কোনো ভদ্রতাবোধের আওতায় পড়ে তা জানা নেই ওর। ক্রমাগত অপছন্দের শব্দে মাথা ধরে যাচ্ছে। লাউঞ্জে একটাও অন্য চেয়ার খালি ছিল না বলে সহ্য করতে হচ্ছিল। ভেবেছিল প্লেনে উঠে নিস্তার পাবে, কিন্তু ইনি যে একই প্লেনে উঠে ওরই পাশের সিটে বসবেন তা কে ভেবেছিল? নিজের মোবাইলে গান চালিয়ে হেডফোন লাগাতে গিয়ে মৌ দেখল ফোনের চার্জ কমে এসেছে। পাওয়ার ব্যাংকটাও সঙ্গে নেই। এরপর দরকারি ফোনও করা যাবে না। বাধ্য হয়ে গান দিয়ে শব্দ ঢাকার আইডিয়া বাতিল করতে হলো। ছোট থেকেই একঘেয়ে বা অপছন্দের চড়াগ্রামের শব্দ সহ্য করতে পারে না মৌ। এখন টানা 2.5 ঘন্টা এই রকম ব্যাপার সহ্য করতে হবে ভেবেই কান্না পাচ্ছিল ওর। কিন্তু হঠাৎই যেন ওর উদ্ধারকর্ত্রী হয়ে এগিয়ে এলো এক এয়ার হোস্টেস। পেশাদারি কায়দায় নরম সুরে সে বয়স্ক সহযাত্রীটিকে অনুরোধ করলো হেডফোন ব্যবহার করতে। ভদ্রলোক বিনা প্রতিবাদে মোবাইল বন্ধ করে দিলেন। মৌয়ের মনে তখন হাজার প্রজাপতির উড়ান। প্লেনের ঢাকা ততক্ষণে গড়াতে শুরু করেছে। চোখ দুটো বন্ধ করে সিটে শরীরটা এলিয়ে দিল সে। আহ, কি স্বস্তি! একটা ঘোষণার শব্দে ঘুম ভাঙল মৌয়ের।
হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সে প্রায় ঘন্টাখানেক ঘুমিয়েছে, আর ঘন্টা দেড়েকের মধ্যেই ল্যান্ড করার কথা। কিন্তু পাইলট ঘোষণা করছেন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঘুরপথে যেতে হচ্ছে, সময় একটু বেশি লাগবে, যাত্রীরা যেন অবশ্যই সিট বেল্ট বেঁধে রাখেন, অসুবিধার জন্য দুঃখিত, ইত্যাদি ইত্যাদি। মৃদু ঝাঁকুনিও অনুভূত হচ্ছে। মৌ ভ্যানিটি ব্যাগ থেকে একটা ম্যাগাজিন বের করে পাতা উল্টাতে লাগলো। ভয় লাগছে না? পাশ থেকে শব্দগুলো ধেয়ে আসতে ঘুরে তাকালো মৌ। সেই বয়স্ক সহযাত্রী তার দিকেই তাকিয়ে আছেন উত্তরের আশায়। মৌ আবার ম্যাগাজিনে মনোনিবেশ করতে করতে বলল, না, আমার অভ্যাস আছে। কিসের? ভয় পাওয়ার, নাকি প্লেনে চড়ার, নাকি বিপদে পড়ার? মৌ আবার তাকালো তার দিকে। ভদ্রলোকের ঠোঁটে একটা তীর্যক হাসির রেখা। পাল্টা প্রশ্ন করল সে, আপনার বুঝি ভয় লাগছে? হাসলেন ভদ্রলোক। তারপর বললেন, আই লাইক দ্য স্পিরিট, ইয়ং লেডি। অ্যাম মুকেশ মেহতা, সিএমডিএল কোম্পানির জেনারেল ম্যানেজার। এবার চমক মৌয়ের দৃষ্টিতে। ম্যাগাজিন বন্ধ করে উত্তেজিত গলায় বলল, হোয়াট? সিএমডিএল তো বর্তমানে সেরা ফার্মাসি কোম্পানিগুলোর মধ্যে একটা। বিশ্বের বহু দেশে তাদের প্রোডাক্ট রপ্তানি হয়। হেড অফিস দিল্লিতে। একদম ভারতীয় কোম্পানি। মৃদু মৃদু হাসছিলেন মুকেশ। ইয়েস। মৌ অবিশ্বাসের ভঙ্গিতে বলল, অত বড় একটা কোম্পানি জিএম ইকোনমি ক্লাসে ট্রাভেল করছেন? এটা বিশ্বাসযোগ্য কি? মুকেশ বললেন, কেন? রতন টাটাজির নাম শোনেননি? আমি মিডল ক্লাস ফ্যামিলিতে বড় হয়েছি। ভ্যালুসও সেখানেই তৈরি হয়েছে আমার মধ্যে। নিজের মাটিটা আমি ভুলি না। আজও সাধারণের মাঝে সাধারণ ব্যবস্থাতেই আমি স্বচ্ছন্দ বোধ করি। কোম্পানি বিজনেস ক্লাসই অফার করে, আমি নিই না। তবু মৌয়ের সন্দেহ গেল না। বলল, আপনি তো বাঙালি নন, বাংলা বলছেন কি করে? মুকেশ হেসে উঠলেন, আমি বড় হয়েছি কলকাতায়। আমার স্কুল কলেজ সব সেখানে। বলতে বুঝতে তো পারি, অল্প অল্প পড়তেও পারি, লিখতে পারি না। আস্তে আস্তে বিরক্তির ভাবটা কেটে গিয়ে কৌতূহল জেগে উঠেছিল মৌয়ের মনে। তার পরের প্রশ্নটা ছিল ফার্মাসি নিয়ে। অবশেষে পরবর্তী 15 মিনিটের আলোচনার পর মৌ মনে মনে হার মানতে বাধ্য হলো। ফার্মাসির প্রতিটা অংশেই ভদ্রলোকের অসাধারণ দখল। এমনকি অনেক অজানা বা অর্ধেক জানা তথ্য তার কাছ থেকেই জানতে পারল মৌ নিজে। ভদ্রলোক মিথ্যে পরিচয়ের আত্মভরিতা অনুভব করতে চাইছেন এমন সন্দেহ মনে উকি দেওয়াতেই যে এত প্রশ্নোত্তরের ব্যাপার তা নয়। আগের অসৌজন্যতাগুলোর কারণে মনে জমা হওয়া ক্ষোভও তার পিছনে ছিল। কিন্তু ভদ্রলোকের জ্ঞানের পরিচয় পেয়ে আস্তে আস্তে সেই বিরক্তির মেঘটা কেটে যাচ্ছিল মৌয়ের মন থেকে। মুকেশ প্রশ্ন করলেন, তুমি কি করো? কলেজে পড়ছো? তুমি বলছি বলে কিছু মনে করো না, তুমি আমার নাতনির বয়সী। মৌ এতক্ষণে হাসলো, না, ইটস ওকে,
আমি কলেজ পাশ করেছি 2 বছর আগে, এখন পিকেএলএস কোম্পানিতে চাকরি করি। মুকেশ বলল, আইসি, তো তোমারও পড়াশুনো তার মানে ফার্মাসি নিয়েই, সেজন্যেই আমাকে এত জেরা করতে পারলে? হেসে উঠলেন দুজনেই একসঙ্গে। ততক্ষণে অনেকটাই সহজ হয়েছে মৌ। মুকেশ বলেছিলেন, আমার 2 ছেলে, হয়ে বড় ছেলে আর তার স্ত্রী দুজনেই ডাক্তার, দিল্লিতে থাকে। ছোট ছেলের বিয়ে হয়নি এখনো, সে বায়োটেকনোলজিতে রিসার্চ করছে কানাডায়। আমি আর আমার স্ত্রী কলকাতায় থাকি এখন। দিল্লি আর কলকাতা 2 জায়গাতেই আমার ফ্ল্যাট আছে। কলকাতার পুরনো বাড়ি ভেঙে ফ্ল্যাট হয়ে গেছে মা বাবা মারা যাবার পর। তবে অফিসের কাজে এই বয়সেও আমাকে এই শহর ওই শহর করে বেড়াতে হয়। মৌ বলল, আপনার তো রিটায়ার করার কথা এতদিনে। মুকেশ হাসলেন, করেছি তো 10 বছর আগে, কিন্তু কোম্পানি ছাড়লে তো। ওদের কথা হচ্ছে যতদিন আপনি পারবেন আপনাকেই থাকতে হবে। আমারও মন্দ লাগে না, সারা জীবন তো এই কাজ নিয়েই কেটেছে, কাজ নিয়েই থাকতে ভালো লাগে। মৌ বলল, কেন, আপনার আর কোনো শখ বা হবি নেই? মুকেশ বললেন, তোমার আছে? মৌ খুব উৎসাহের সঙ্গে উত্তর দিতে লাগলো। এটি ওর সবচেয়ে প্রিয় আলোচনার বিষয়গুলোর মধ্যে একটি। নিজের লেখালেখির শখ, পত্রপত্রিকায় তার প্রকাশ, এসব নিয়ে কথা বলতে ওর ভীষণ ভালো লাগে। এভাবেই কথায় কথায় কখন যে কলকাতায় পৌঁছে গেছে খেয়ালই করেনি মৌ। ল্যান্ডিংয়ের ঝাঁকুনিতে বাইরে তাকালো ও। কাচের ওপাশে ঝলমল করছে সন্ধ্যার কলকাতা, তার প্রাণের শহর। মুকেশ বললেন, ছুটিতে বাড়ি এসেছো বুঝি? মৌ হাসলো। যাত্রীরা নামার তোড়জোড় করছে। এবার আর কষ্ট করে বেরোতে হলো না মৌকে। মুকেশই আগে বেরোলেন, পিছনে ও। প্লেন থেকে নেমে একবার পিছনে তাকিয়ে মুকেশ বললেন, আমি হয়তো তোমাকে খুব বিরক্ত করেছি কথা বলে আর বলিয়ে। আসলে তোমাদের মতো ব্রাইট ইয়াং ছেলে মেয়েদের সঙ্গে আলাপ করতে আমার ভালো লাগে। তোমাদের ভাবনার জগৎটা একদম নতুন। মৌ সৌজন্যের হাসি ঝুলিয়ে বলল, আমারও ভালো লাগে মানুষের সঙ্গে কথা বলে তাদের স্টাডি করতে। শখ বলতে পারেন, লেখার রসদ পাই। একটু হেসে হাত নেড়ে মুকেশ পা বাড়াতেই পিছন থেকে ভেসে এলো, মিস্টার বসাক, ওরফে মুকেশ মেহতা, ইউ আর আন্ডার অ্যারেস্ট। জেলখানার অন্ধকার সেল, মধ্যিখানে একটা টেবিল, দুপাশে 2টো চেয়ার। টেবিলের ওপরে ঝুলছে ঘরের একমাত্র আলোটা, একটা 60 ওয়াটের বাল্ব। একটা চেয়ারে বসে আছেন মুকেশ, এক দৃষ্টে একে অন্যের দিকে তাকিয়ে আছেন। একটা চেয়ারে বসে আছেন মুকেশ, মুখোমুখি অন্যটায় সিআইডি অফিসার মৌমি ঘোষ। দুজনে এক দৃষ্টে একে অন্যের দিকে তাকিয়ে আছেন। অবশেষে নীরবতা ভেঙে মৌমি বলল, এবার সত্যি কথাগুলো বলুন মিস্টার বসাক, অভিনয় কি আপনি একাই জানেন ভাবছেন? আপনি ফার্মাসিতে গ্র্যাজুয়েট, চাকরিও করেছেন, এগুলো সত্যি, কিন্তু সিএমডিএল এর সঙ্গে আপনার কোনো দিন কোনো সম্পর্ক ছিল না,
এখনো নেই। উল্টে বারবার নানা রকম ড্রাগসের কারচুপি আর অপব্যবহারে আপনার চাকরিও গেছে। আপনার কোনো পরিবার নেই, স্ত্রী পুত্র তো নয়। গত কয়েক মাস ধরে দিল্লিতে রহস্যজনকভাবে যারা মারা গেছেন তারা প্রত্যেকেই আপনার এই ড্রাগস ভরা মিনি সিরিঞ্জের শিকার হয়েছেন, যেটা আজ আমার ভ্যানিটি ব্যাগেও লাগিয়ে দিতে আপনি ভোলেননি। আমারও একই পরিণতি চেয়েছিলেন, তাই না? জানতেন না আমি কে? জানতেন না আমি কে? প্লাস্টিকের প্যাকেটে ভরা একটি সিরিঞ্জ দেখিয়ে মৌমি বলল, এতে আপনার আঙ্গুলের ছাপ পেতে কোনো অসুবিধাই হবে না। কিন্তু আমি আপনার স্বীকারোক্তি চাইছি। এত জ্ঞান, এত বুদ্ধি, এত ভালো হাত সাফাই সৎ কাজে লাগালেন না কেন বলুন তো? আর এই বয়স্ক মানুষের ধরাচুরোটা ছাড়ুন এবার। বয়স তো আপনার সবে 40-এর ঘরে। পুলিশের চোখে ধুলো দিতে এত কষ্ট করলেন। পুলিশেরও যে স্পাই আছে, গোপন সোর্স আছে, তারাও আপনার পিছনে লেগে গেছে বুঝতে পারলেন না বলেই আমার ব্যাগে সিরিঞ্জ লাগাতে গিয়ে নিজেকে আমাদের হাতে তুলে দিলেন। মাথা থেকে সাদা পরচুলটা খুলে ফেলে শান্ত স্বাভাবিক স্বরে মিস্টার বসাক বললেন, ড্রাগসটা আইডেন্টিফাইড হয়েছে আগের কোনো কেসে? মৌমি বলল, কেমিক্যাল অ্যানালিসিস চলছে। দু একটা কম্পাউন্ড ঠিক চেনা যাচ্ছে না, তাই রিপোর্ট পেন্ডিং। কিন্তু আমার প্রশ্নটা অন্য ছিল, নিজের প্রতিভার অপব্যবহার করে মানুষ মারছেন কেন? একটা অদ্ভুত হাসি ফুটে উঠল মিস্টার বসাকের মুখে। শখ আমার হবি। চমকে উঠল মৌমি। মানেটা কি? বসাক হাসলেন, ঝকঝক করে উঠল দাঁতগুলো। প্রায়ান্ধকার ঘরে এমন ঠান্ডা মাথার এক হত্যাকারীর সামনে বসে একটু হলেও গা ছমছম করে উঠল মৌমির। বসাক বললেন, কেন ম্যাডাম? আমার শখের কথা জিজ্ঞেস করছিলেন না প্লেনে? কেন আমার বারবার চাকরি গেছে জানেন? কোম্পানির ল্যাবের প্রোডাক্ট তছরূপের অভিযোগে। বরাবর দারিদ্র্যের সঙ্গে লড়েছি। হায়ার স্টাডিজের ভীষণ ইচ্ছে ছিল, রিসার্চেরও, হয়নি কোনোটাই। চাকরি পেয়ে হাতের সামনে এলিমেন্টস দেখলে নিজেকে সামলাতে পারতাম না, কিন্তু পরের চাকরিতে নিজের মতো করে রিসার্চ বা এক্সপেরিমেন্টের সুযোগ কই? তাই জিনিস সরিয়ে সরিয়ে নিজের বাড়িতে ল্যাব বানাবার চেষ্টা করতাম রিসার্চের শখ মেটাতে। তাতেও কুলিয়ে উঠতে পারছিলাম না। মার্কেটে বদনাম হয়ে যাচ্ছিল, চাকরি পাওয়া মুশকিল হচ্ছিল। তারপর এলো সিএমডিএল, ফের সিএমডিএল, ফের সিএমডিএল। ধমকে উঠল মৌমি। বসাক আবার হাসলেন। ম্যাডাম, সিএমডিএল কি আপনাদের রেকর্ডে শুধুই ফার্মাসি কোম্পানির নাম? এবার বিদ্যুৎ চমকের মতো মনে পড়ে গেল মৌমির। তার বিস্মিত দৃষ্টিতে চোখ রেখেই বললেন বসাক, আমার রিসার্চের জন্য স্পন্সর দরকার। সে ফার্মাসি কোম্পানি হোক বা টেরারিস্ট সংগঠন, কি আসে যায় তাতে? আর কারোর থেকে কিছু নিলে বিনিময়ে তাদের দিকটাও না দেখলে চলে? এক ঢিলে দুই পাখি। মৌমি শক্ত গলায় প্রশ্ন করলো, তাহলে ওদের যে সিক্রেট সাইলেন্ট কিলিং মিশন এর কথা জানা গিয়েছিল, সেটা এই? কি আছে ওই সিরিঞ্জের ড্রাগসে? এই প্রশ্নের আর উত্তর পাওয়া গেল না।
হঠাৎ হাসতে হাসতেই ঢলে পড়লেন বসা। দ্রুত উঠে তাকে সোজা করতে গেল মৌমি। তখনই তার চোখে পড়ল বসাকের ডান হাতের তর্জনীকে ছুঁয়ে আছে তার বাম হাতের হাতঘড়ির ডায়ালের একটা সূক্ষ্ম ছিদ্র থেকে বেরিয়ে আসা একটা মিনি সিরিঞ্জ। একটা শ্বাস ফেলল মৌমি। লড়াই, মেধা, প্রযুক্তি, নেশা, জেদ, এই সবের সঙ্গে সঙ্গে নিজের বা অন্যের জীবন মৃত্যু সম্পর্কে উদাসীনতাও কি হেরে যাওয়া বা হারিয়ে দেওয়া জিনিয়াসদের চরিত্রলিপি? গবেষণার শখ, আবিষ্কারের নেশা, নাকি খেয়ালি পাগলামি? এই উদাসীনতার জন্য দায়ী কে? এক লেখক সত্তার প্রশ্নের দল ধাক্কা খেয়ে বেড়ায় আধো অন্ধকার সেলের নোনা ধরা পুরনো দেওয়ালে, আর সেই নিঃশব্দ প্রতিধ্বনির মাঝেই বেজে ওঠে সিআইডি অফিসারের পেশাদার স্বর, কনস্টেবল, কল অ্যাম্বুলেন্স। নমস্কার। যদি আমার গল্প পরিবেশনা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আমি অন্য কোনো গল্প নিয়ে আসছি। ধন্যবাদ।